আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। কেন্দ্রীয় শহীদ মিনারে ২১-এর প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া প্রধান বিচারপতি, উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত কূটনীতিক সহ গণ্যমান্য ব্যক্তিরা জাতির বীর সন্তানদের স্মরণ করেন ফুলের শ্রদ্ধায়। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা রাজপথ রাঙিয়েছিল বুকের তাজা রক্তে, প্রতীকী সেই রক্তলাল সূর্যকে সাক্ষী করেই বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্র ও সরকার প্রধান। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের স্মৃতির মিনারে। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের প্রতি ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য এগিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে বিচারপতিবৃন্দ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ, প্রধান নির্বাচন কমিশনার, ৩ বাহিনীর প্রধানরা সহ দেশের গণ্যমান্য বিশিষ্টজনের শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদি। রাতের নিস্তব্ধতা ভেঙে ২১-এর প্রথম প্রহরেই শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আবির আহমেদ। সরাসরি যাচ্ছি। আবির, শহীদ মিনারে এখন মানুষের উপস্থিতি কেমন দেখছেন? প্রধান উপদেষ্টা রাত ১২টার পরে শ্রদ্ধা নিবেদন শেষে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এরপরে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন, এর পাশাপাশি যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের এখানে ঢল নেমেছে। আর আশেপাশের যে এলাকা, সেই এলাকা কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে চাদরে আবদ্ধ করে রাখা হয়েছে। ছিল ৩ স্তরের নিরাপত্তা। আমি একটু এখানে দেখাতে চাই যে এখানে সর্বস্তরের মানুষ নেমেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সাধারণ মানুষের ঢল নেমেছে। রাজনৈতিক মাঠের বৈরিতা ভুলে একই পথে, একই সারিতে যে ছিল কিন্তু জাতীয় নাগরিক কমিটি, জামাত ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের নেতাকর্মীরাও। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, রাত ১২টা ১ মিনিটে কিন্তু চতুর্দিকে বেজে ওঠা আমার ভাইয়ে রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, এই কণ্ঠে গানে সুমধুর জানান দিচ্ছে অমর ২১শে ফেব্রুয়ারি। ৫২ সালের আজকের এই দিনে ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় ঢাকার রাজপথ। সেদিন মাতৃভাষা রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা তাজা রক্ত ঢেলে দিয়েছিল। এমনটি এখানে যারা সাধারণ মানুষ, তাদের সাথে তারা তাদের বাচ্চাদেরও নিয়ে এসেছেন। তারা যেটি বলছেন যে তাদের বাচ্চাদের সাথে এই যে ফেব্রুয়ারির অমর ২১শে ফেব্রুয়ারির যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ২১-এর প্রথম প্রহরের অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে কালো ব্যাজ ধারণ করে শহীদ কেন্দ্রীয় মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন কিন্তু সর্বস্তরের মানুষ। বাঙালির প্রাণের ভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়ে আদরের দিনটি পালনে ইতিমধ্যেই রাষ্ট্রীয় নেওয়া হয়েছে নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে দিবসটিতে উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাশাপাশি
জাতীয় দিবস হিসেবেও দিনটিতে সরকারি ছুটি রয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা সহ নানা অনুষ্ঠানেরও কিন্তু আয়োজন করা হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, 1952 সালের ভাষা আন্দোলনই কিন্তু ছিল 1971-এর দেশ স্বাধীন হওয়ার অন্যতম মূল মন্ত্র। আর 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার মুক্ত যে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেই বাংলাদেশকে নতুন করে যাতে কোনো স্বৈরাচার বা আধিপত্যের বিস্তার না হয়, সেইটি কিন্তু এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। এমনটি বলছেন এখানের সাধারণ মানুষ যে তারা একটি নতুন বাংলাদেশ দেখতে চান এবং বাংলা ভাষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও কিন্তু তারা বলছেন। নাজনীন, এটি ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন আবির আহমেদ। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ আগের থেকে অনেক বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 21শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। এবার 11টি বিষয়ে 17 বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল দলকে 21শে পদক দেয়া হয়। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখার জন্য 17 ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে 21শে পদক প্রদান করা হবে তা আগেই ঘোষণা করা হয়েছিল। মহান 21শে ফেব্রুয়ারির আগেই রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক তুলে দেওয়া হলো সেসব বিশেষ ব্যক্তিবর্গের হাতে, যাদের অবদানে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেন। পদক প্রদান শেষে তিনি পদকপ্রাপ্তদের অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে। প্রধান উপদেষ্টা এ সময় ভাষা শহীদ, ৭১-এ আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা এবং ২৪-এর নির্ভীক ছাত্র জনতার কথা স্মরণ করেন। জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর ২১শে নতুন তাৎপর্য নিয়ে জাতির সামনে উপস্থিত হয়েছে। ২১শে চেতনাই বাংলাদেশের সকল স্বাধিকার আদায়ের মূল মন্ত্র বলেও উল্লেখ করেন তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ভোট হলে দেশ স্থিতিশীল হবে উল্লেখ করে জাতিকে আরও অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দেওয়ারও আহ্বান জানান তিনি। কুমিল্লার লাকসামের জনসভায় তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লাকসামে জাতীয়তাবাদী দলের এই জনসভায় যত দ্রুত নির্বাচন হবে দেশ তত সংকটমুক্ত হবে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, সংস্কারের চেয়ে মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি আসা জরুরি। যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেইটুকু সংস্কার করে ভোট দিন। এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। তো দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না।
রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দেওয়ারও আহ্বান জানিয়ে নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে বলে দেশকে আর ঝুঁকির মধ্যে না ফেলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। নতুন আর বিনিয়োগ করছেন না, কারণ তারা নিশ্চিত নন যে এই অবস্থাটা থাকবে না, আরো খারাপ হবে। সেই কারণে তারা বিনিয়োগ করছে না। ফলে কি হচ্ছে, আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না। যে আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব, আমরা ঐক্যবদ্ধ থাকবো। জনসভায় স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের অস্বীকার করতে চায়, 30 লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করতে চায়। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকার করে না, যারা বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার তাদের নেই। দিল্লিতে বসে শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্রের নতুন নতুন জাল বুনছে জানিয়ে ভারতকে কোনো নির্দিষ্ট দলের নয় বাংলাদেশের মানুষের পাশে থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। আওয়ামী ফ্যাসিস্ট রেজিম পতিত হবার পর গণতন্ত্র চর্চার 16 আনা সুযোগ নিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে লাকসামের এই বিশাল জনসভা। আগামীতে ক্ষমতায় গেলে বিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চার সুযোগ পাবে এমনই অঙ্গীকার দলটির। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, লাকসাম, কুমিল্লা। গত 3টি অবৈধ নির্বাচনের পর আবারও প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর ডিআইটিতে আলী আহমেদ চুনকা মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীদের অংশগ্রহণ শীর্ষক নারী সমাবেশে তিনি একথা বলেন। নারী সমাবেশে জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। আমরা সংস্কারের কথা বলছি এবং বিচার সংস্কার পার হওয়ার পরে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। শুধুমাত্র নির্বাচন নয়, এখানে 3টি অবৈধ নির্বাচনের পরে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না, একটি তথাকথিত নির্বাচন হতে পারে না। অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এখানে সংবিধান পুনর্লিখিত হতে হবে। 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 21 সরকারি কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। তাদের মধ্যে সচিবও আছেন। একই অভিযোগে এর আগে 43 জনকে ওএসডি করা হয়েছিল। আর অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে দুদকে মামলা হবে। রকুনুদ্দিনের রিপোর্ট। 2014, 2018 আর 2024 সালের 3টি নির্বাচনই বিতর্কিত। আর সেই নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের ভূমিকা খুঁজে বের করতে 4 জন উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনগুলোতে নেতিবাচক ভূমিকা রাখা রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ সেই সময়ের জেলা প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সচিব। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। 24 সালের ব্যাপারে পুরোটাই আমরা লিড দিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে এবং ওখান থেকে পাওয়ার পরে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা যাদের 25 বছরের কম থাকবে তারা ওইটি হবে, 25 বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে। বলেন জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয় শিল্প সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। অবসরে যাওয়া অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তারাও ছাড় পাবেন না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। যারা রিটায়ার করে চলে গেছে অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি তা না। একটা অফিসারের আইনের বাইরে থেকে অতিরঞ্জন হয়ে যে কাজগুলো করেছে তাদেরকেও আমরা এই আন্ডার প্রসেস এবং তারাও এই ধরনের আপনার চাকরি বিধির অধীনে যার যে সাজা এটা তারাও পাবে। ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের বার্তা দিতেই সরকার অনেক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে ও বাস্তবায়ন করছে বলেও জানান মোখলেসুর রহমান। যারা করবেন না তারাই যে এই মেসেজটা 3-4 দিনে আরও তো যাবে, তারা পেয়ে যাবে, না হলে কি ফল হবে।
রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। ১৭ বছর আগে তারা বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। আপিল বিভাগের রায়ের ফলে নিয়োগ বঞ্চিতদের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ২০০৭ সালে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। ২০০৮ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩,২২৯ জন উত্তীর্ণ হন। প্রথমবার উত্তীর্ণ ১,১৩৭ জন দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়ে যান। এ নিয়ে তারা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের একটি বেঞ্চ দ্বিতীয় মৌখিক পরীক্ষা বৈধ বলেন, অপর একটি বেঞ্চ অবৈধ বলে রায় দেয়। পরে আপিল বিভাগও ২০১০ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষা বৈধ বলে রায় দেয়। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে বঞ্চিতরা আবার আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ ২৭তম বিসিএসে প্রথমবার উত্তীর্ণদের চাকরি ফিরিয়ে দেওয়ার পক্ষে রায় দেয়। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় ১২০০ জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের ২৭তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। রাজনৈতিক বিবেচনায় ১/১১ সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। রায়ের পর বঞ্চিত প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন। আদালতের রায় অনুযায়ী তারা যেন চাকরিতে যোগদান করতে পারেন, সরকারের কাছে সেই দাবি জানান। আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যেটা দেখেছি যেখানে যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। চাকুরি সহ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তাদের মতো যেন আর কাউকে হয়রানি হতে না হয় সেই প্রত্যাশাও তাদের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। টেকনাফের নাফ নদী থেকে 4টি মাছ ধরার ট্রলার ও 19 জন মাঝিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার দুপুরে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে এই 4টি ট্রলার ও জেলেদের ধরে নিয়ে গেছে তারা। টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল বলেন, সাগর থেকে টেকনাফে ফেরার পথে কায়ুকখালী ঘাটের 9 জেলে সহ মাছ ধরার 2টি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শাহপুরীর দ্বীপ মাঝেরপাড়া নৌঘাটে সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানিয়েছেন, শাহপুরীর দ্বীপ মাঝপাড়া ঘাটের 10 মাঝি সহ আরও 2টি ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বিজিবির সাথে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে। এর আগে 10 ফেব্রুয়ারি নাফ নদী মোহনায় মাছ ধরতে যাওয়া 4 বাংলাদেশি মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের গত 10 দিনেও ফেরত দেয়নি আরাকান আর্মি। বৃহস্পতিবার বইমেলা মুখর ছিল দর্শনার্থী আর পাঠক লেখকদের পদচারণায়। এদিন নতুন বই এসেছে 112টি। রিপোর্ট করছেন কাইকোবাদ মাহমুদ। বাসন্তী বিকেল গড়িয়ে সন্ধ্যার হাত ধরে রাত নেমে এলে ব্যস্ত নাগরিক স্বস্তি খোঁজে বইমেলায়। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন তো প্রাণবন্ত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ভাষার জন্য এদেশের মানুষের যে ভালোবাসা তা কেবলই আলো আশা ছড়িয়ে যায় নতুন বইয়ে। ছাপার হরফে লেখা বর্ণে শব্দে বাক্যে রং ছড়ায় ভালোবাসার বাংলা ভাষা। প্রকৃত পাঠকদের আগ্রহ বইয়ের দিকে হলেও তার সংখ্যার চেয়েও বেশি মানুষ মেলায় আসেন ঘুরতে।
আসলে বইমেলা তো আমাদের জন্য এখন একটা উৎসব হয়ে গেছে, সবাই আসে। আর এই যে ছবি তোলা, এই যে বই কেনার চেয়ে এখানে বেশি আনন্দ হচ্ছে যে এই যে ঘোরাঘুরি করছি আমরা, এই আনন্দমুখর পরিবেশে সবারই ভালো লাগে। ফেব্রুয়ারির প্রথম থেকে একটা লিস্ট তৈরি করি, তো সেই লিস্ট অনুযায়ী হচ্ছে বইগুলো কালেক্ট করি। এখানে আসলে দেখা যায় যে বিভিন্ন টাইপের বই আছে, কোনটা রেখে কোনটা পড়বো আসলে তখন নিজেই কনফিউজড হয়ে যাই। তবে মেলায় দর্শনার্থীর ভিড় থাকলেও পাঠকের অভাব বলছেন প্রকাশক বিক্রেতারা। বরং দেখেন আজকে বৃহস্পতিবার, কালকে 21শে ফেব্রুয়ারি, আজকে একটু ভিড় হওয়ার কথা ছিল, সেই হিসাবে যে অবস্থা দেখতে পাচ্ছেন তা বুঝতেই পারতেছেন যে অবস্থা এবারে খুব একটা সুবিধা না। অনেকে আসছে ঘুরতে, কেউ আসছে বই দেখতে, কেউ আসছে ছবি তুলতে, কিন্তু বই কেনার যে পাঠক তার আগমন এখনো আসে নাই। বইমেলায় এদিনও এসেছে অনেক নতুন বই। সরকারি কাজে ব্যবহারিক বাংলা নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হলো জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির এইচডি সম্প্রচার। এই উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ। সকল প্রকার কন্টেন্ট, নিউজ, অনুষ্ঠানমালা সকল কিছু হাই ডেফিনেশন ফরম্যাটে সম্প্রচারিত হবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই প্রচেষ্টাটি সুদীর্ঘ 15 বছর যাবত আমরা চালিয়ে যাচ্ছিলাম হাই ডেফিনেশন ফরম্যাটে আসার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় বিভিন্ন কারণে আমরা পিছিয়ে পড়েছি। বারবার উদ্যোগ নেওয়ার পরও আমরা হাই ডেফিনেশনে আসতে পারিনি। অতঃপর বিগত জুলাই আগস্ট ছাত্র এবং জনতার বিপ্লবের কারণে যে ফ্যাসিস্টের পতন হলো, তার সাথে সাথে আমরা আমাদের কার্যক্রম জোরদার করি এবং এই ডিজিটাইজেশনে আসার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করি। সময়ের সাথে আগামীর পথে আমরা এগিয়ে যাব। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীর উপর ছাত্র শিবিরের হামলা ও রক কাটার চেষ্টার অভিযোগে এবং কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর হয়ে আবার টিএসসি এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শিবিরকে গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে এসে ছাত্র জনতা বান্ধব রাজনীতি করার আহ্বান জানান। সেই সাথে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন তারা। সার্বিকভাবে খাদ্যপণ্যের দাম সহনীয় আছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। সার্বিকভাবে মোটা দাগে যদি দেখেন মোটামুটি সহনীয়, আমাদের পরিসংখ্যান আসে কমছে। এবং আমরা রোজার সময় যেমনি পারি আমরা মনিটর করবো হোলসেলারদের এবং রিটেলারদের, যাতে কোনো রকম ম্যানিপুলেশন যেন না হয়। কারণ খাদ্য অনেক সময় দেখা যায় সাপ্লাই আছে কিন্তু ভোক্তার কাছে যায় না, গুদামে পড়ে থাকে, লুকিয়ে রাখে। এইগুলো যে কোনো ক্রমে আমরা ইস্যু করবো না। তো রোজার সময় আমরা এনশিওর করবো যে কারো বিষয় না। আর রোজার সময় আরেকটা দেখবেন আমরা একটা এক্সট্রা সেল সেন্টার করেছি, আপনারা দেখেছেন না কতগুলো এক্সট্রা লোকে। অর্থাৎ সাধারণ মানুষের যেন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন কোনো রকম অসুবিধা না হয় সেটা আমরা নিশ্চিত করছি। বিগত সরকারের জ্বালানি খাতে চুক্তিগুলোর কারণে জ্বালানি মূল্য বেড়েছে। উৎপাদন খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর পূর্বাচলে 4 দিনব্যাপী 19তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA এবং ইয়র্কার্স ট্রেন্ড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেডের যৌথ আয়োজনে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। উপদেষ্টা আরও বলেন, জ্বালানি চাহিদা মেটানো কঠিন, তবে সরকার পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে। বলেন, ব্যবসায় ফিক্সড কস্ট কমাতে হবে, মূল্য সংযোজন বাড়াতে হবে। আয়োজনে BTMA সভাপতি শওকত আজিজ রাসেল, FBCCI প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান সহ প্রদর্শনে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। মেলাটি 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। Global geopolitical situations
energy would remain a challenging equation. Solar or other renewable sources, probably a way out that needs to be very, very seriously looked at. We from the government would always try to find and balanced propositions where the industry can afford. নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ 4 দফা দাবিতে বৃহস্পতিবার কয়েক জেলায় সমাবেশ করেছে বিএনপি। লক্ষ্মীপুরে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। দ্রুত সুষ্ঠু নির্বাচন এবং নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। ময়মনসিংহে বিএনপির সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, দীর্ঘদিন ধরে মানবাধিকার গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে বিএনপি। সরকারে বসে কিংস পার্টি এবং তাদের সুবিধামতো জাতীয় নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। নওগাঁয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এছাড়া বরিশাল, চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। আগামী শনিবার শুরু হতে যাচ্ছে 2 দিনব্যাপী জাকাত মেলার। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে আগামী 22 ও 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 13তম এই আয়োজনের। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে জাকাত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশে প্রতি বছর 1 লক্ষ কোটি টাকার জাকাত আদায় হয় উল্লেখ করে তারা জানান, সঠিকভাবে এই অর্থ বন্টন করা গেলে 1,87,00,000 তীব্র দরিদ্র ব্যক্তির খাদ্য নিরাপত্তা দেওয়া সম্ভব। জাকাত ফেয়ারের মাধ্যমে মানুষ জাকাত আদায় সম্পর্কে আরও সচেতন এবং আগ্রহী হবে আশা করা যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা পদক 2025 প্রদান করেছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মনোনীত ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হয়। মাতৃভাষা বাংলায় অবদান রাখার জন্য ভাষা শহীদ আব্দুল সালামকে মরণোত্তর পদক দেওয়া হয়েছে। বিচার বিভাগে অবদানের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমানকে পদক দেওয়া হয়েছে। সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতা সহ মোট 12টি ক্যাটাগরিতে বিশেষভাবে অবদানের জন্য হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পক্ষ থেকে পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের কিস্তি ছাড়ে দেরি হলেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রয়েছে এবং ক্রমান্বয়ে তা বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি 5 থেকে 7% নামিয়ে আনা কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক লক্ষ্য তুলে ধরেন গভর্নর। রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বগতির কারণে রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলেও জানান তিনি। এছাড়া দেশের সামষ্টিক অর্থনীতি ও মুদ্রার বিনিময় হার স্থিতিশীল অবস্থায় এবং ব্যালেন্স অফ পেমেন্টে উদ্বৃত্ত রয়েছে। তিনি এটিকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বর্ণনা করেন। আমরা যদি দেখি আমাদের 3টে ডাইমেনশন, এক্সটার্নাল সেক্টর, আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে মূল্যস্ফীতি এবং আমাদের যে বড় একটা হচ্ছে ব্যাংকিং খাতের সমস্যা এবং দুর্বৃত্তায়নের কারণে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়া এবং সেটাকে ফেরত আনার প্রচেষ্টা, এই 3টে জায়গাতেই আমরা জোর দিচ্ছি বেশি, এবং অ্যালং উইথ মেনি আদার থিংস। এবং চতুর্থ যে জায়গাটা নজর দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সংস্কার। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউবে ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।